বাংলাদেশ ভারত সম্পর্কটা যখন ভীষণ অস্বস্তিকর হয়ে উঠেছে এবং সম্পর্কটা ভালোর দিকে যাওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা দিল্লিতে থাকলে সেটা আদৌ সম্ভব হবে কিনা এই নিয়ে বাংলাদেশ ভারতে আলোচনা তুঙ্গে, তখন হঠাৎ করেই বাংলাদেশ সফর করেছেন ভারতের গোয়েন্দা প্রধান প্রধান পারাগ জৈন। এবং তিনি যেমন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেই একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পেয়েছেন অবশেষে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। এরপর ভারতের সংবাদ মাধ্যমে এ আলাপ আবারও শুরু হয়েছে যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে কিনা। অনেক সংবাদ মাধ্যমই, ভারতীয় সংবাদ মাধ্যম যখন খুব কনফিডেন্সের সঙ্গে, দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে লিখছে যে সম্ভবত তারেক রহমান সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো লিখছে যে ভারত সফরটি সম্ভবত সেপ্টেম্বর মাসে হচ্ছে না। এ অবস্থায় আসলে ভারত বাংলাদেশ সম্পর্কটা কোন দিকে যাচ্ছে? ভারত কেন বাংলাদেশের রাজনীতিতে এতটা গুরুত্বপূর্ণ যে বরাবরই মনে করা হয় ভারত বিশেষ করে তার গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন রকম প্রভাব বিস্তার করে। এবং সেই রয়ের প্রধান বাংলাদেশে উপস্থিত হলেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, শুধু তাই নয়, সে খবরটা আবার চাউর হয়ে পড়লো। কেন এ ধরনের ঘটনা ঘটছে? দুদেশের সম্পর্কটা যখন স্বাভাবিক নয়, গোয়েন্দা প্রধানের সেখানে গিয়ে উপস্থিত হওয়ার কি কারণ থাকতে পারে? এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী। সব্যসাচী বসু রায়চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। অধ্যাপক বসু রায়চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন যে দুদেশের সম্পর্কটা ভালো নাই, ওইদিকে গোয়েন্দা প্রধান গিয়ে উপস্থিত হলেন, মানে প্রধান বাংলাদেশে কেন? গোয়েন্দাদের দিয়ে কি সম্পর্ক উন্নয়ন হয়, নাকি প্রভাব বিস্তার হয়, চাপ দেওয়া হয়? কি হয় বলে আপনারা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বোঝেন, আর আপনি তো বাংলাদেশ ভারত সম্পর্কটা নিয়েও দীর্ঘদিন দেখছেন। গোয়েন্দা প্রধানের ঢাকা সফরটা কতটা তাৎপর্যপূর্ণ এবং সে খবরটা চাউর হয়ে যাওয়া? দেখুন, গোয়েন্দা প্রধান এবং গোয়েন্দা দপ্তরের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদেরও কূটনৈতিক সম্পর্কে একটা ভূমিকা থাকে। সবটাই যে একটা চাপের রাজনীতির জন্য তেমনটা নয়। অনেক সময় তারা গোপনে কোনো বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করবার চেষ্টা করেন। অনেক অপেক্ষাকৃত গোপনীয় বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেন এবং সেখানে নানান রকমের প্রস্তাব দেওয়া হতে পারে ভিন দেশের রাষ্ট্রপ্রধানদের, এবং এক্ষেত্রেও হয়তো তেমন একটা ঘটনা ঘটার কারণ রয়েছে। এবং এই কারণটা আরো বেশি যে আমরা জানি যে 2024-এর যে অভ্যুত্থান হয় বাংলাদেশে, যে অভ্যুত্থানের পরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দলের অনেক শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ তারা ভারতে আশ্রয় নিতে বাধ্য হন এবং ভারত সরকার তাদের আশ্রয় দেয়। এই যে রাজনৈতিক আশ্রয়, হয়তো সেটা আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি, কিন্তু ভারতের তরফ থেকে দেখা গেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি ভারতবর্ষে এসে তার থাকতে এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। কিন্তু ইতিমধ্যে কতগুলো বিষয় বিতর্ক তৈরি হয়েছে, যে বিতর্ক হওয়ার ছিল যে যখন নতুন করে নির্বাচন হয় বাংলাদেশে এবং যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, যখন তারেক রহমান তার জড়তা কাটিয়ে তার বিদেশের যে নির্বাসনের জীবন, সেই জীবন কাটিয়ে তিনি যখন দেশে ফেরত আসেন এবং তারপরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হন, সেটা একটা নতুন পর্যায়ের সূচনা করে বাংলাদেশের রাজনীতিতে। এবং ভারতও মনে করতে আরম্ভ করে যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও এটা একটা নতুন পর্বের হয়তো সূচনা করতে পারে। কারণ তখনও পর্যন্ত এটা খুব নিশ্চিত ছিল না যে এই শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ দল তারা যেভাবে অনেকটাই একটা অমর্যাদার সঙ্গে তাদের ক্ষমতাচ্যুত হতে হয়েছে, নির্বাচনের অল্প কিছু সময়ের পরেই নির্বাচিত একটা সরকার সেটা ক্ষমতাচ্যুত হচ্ছে এবং তাকে দেশান্তরী হতে হচ্ছে, সেই পর্যায়টার পরে যে অন্তর্বর্তী সরকার ছিল তখন সেই সময়টাতে সে অল্প সময়ের মধ্যে মোহাম্মদ ইউনূসের যে তত্ত্বাবধায়ক যে সরকার, সেই আমলে আমরা দেখেছি ভারত বাংলাদেশ সম্পর্ক একেবারে প্রায় তলানিতে এসে ঠেকেছিল নানা কারণে।
কাজেই নতুন যখন সরকার আসে, নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবেই নয়াদিল্লিতে সেখানে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়, মনে করা হয় যে নতুন সরকারের সঙ্গে আবার নতুনভাবে একটা নতুন পর্ব কূটনৈতিক সম্পর্কে গড়ে তোলা যাবে। এবং একটা কথা এখানে আমি বলে নেব, সেটা হচ্ছে যে মনে রাখতে হবে যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি, তারা আগে অতীতে তারা জামাতের সঙ্গে তাদের একটা বোঝাপড়া ছিল, রাজনৈতিক বোঝাপড়া ছিল, সরকার গঠনে মন্ত্রিসভাতেও জামাতের প্রতিনিধিরা ছিলেন। কিন্তু এইবারের নির্বাচনে বিএনপি এবং জামাতের সেই পুরনো মৈত্রী সেটা অটুট থাকে না, সেটা ভেঙে যায়। বিএনপি আলাদাভাবে লড়ে এবং বর্তমানে বিএনপি হচ্ছে শাসক দল এবং জামাত সেই পুরনো জোট সঙ্গী, তারা এখন প্রধান বিরোধী দল। এই যে পরিস্থিতিটা, তাতে স্বাভাবিকভাবেই ভারত সরকার এই বিএনপির সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করবার চেষ্টা করে অনেকগুলো কারণে, যার মধ্যে ভূ রাজনৈতিক কারণ আছে, অন্যান্য বাণিজ্যিক কারণ আছে, যে কারণগুলোতে আমরা পরে আসতে পারি। কিন্তু সম্পর্কটা কি স্বাভাবিক হওয়া সম্ভব? দিল্লিতে শেখ হাসিনাকে রেখে এই যে দিল্লিতে তারেক রহমানের সফর, এই প্রত্যাশা করা কি সম্ভব? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কদিন আগেই বলেছেন যে দিল্লি হাসিনা কার্ডও খেলবে, সম্পর্ক ভালো করার কথা বলবে, তা হবে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কালকে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়েছে। মানে প্রশ্নটা হচ্ছে যে আহ এভাবে আসলে সম্পর্ক ভালো করা যায় কিনা। শুধু তো শেখ হাসিনা নন, শেখ হাসিনার আমলের প্রশাসনের, সামরিক প্রশাসনের আমাদের অনেক জেনারেলেরা, আর্মি জেনারেলেরা এখন ভারতে আছেন। মানে এই যে এর মধ্যে ভারতের গোয়েন্দা প্রধান বাংলাদেশে গেলেন এবং বাংলাদেশের সরকারের সর্বশীর্ষ পর্যায়ের লোকেরা তার সঙ্গে সাক্ষাৎ করলেন, সেটাও তো সে কারণেও খুব তাৎপর্যপূর্ণ। শুধু তো শেখ হাসিনা নন, আরো অনেক স্পর্শকাতর ব্যক্তি ভারতে রয়ে গেছেন। অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা ভারতে থাকাকালীন অতি সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশে ফেরত যেতে চান এবং আবার নতুন করে আওয়ামী লীগকে পুনর্গঠন করে তিনি বাংলাদেশের রাজনৈতিক যে জীবন, সেই জীবনে তিনি ফিরতে চান। সেটা কতটা সম্ভব নয়, সেটা আরেকটা বিতর্কের বিষয়। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে শুধু নয়, আপনি যাদের কথা বললেন, অনেকে সামরিক কর্তাদের অনেকে এবং রাজনৈতিক নেতাদের, আওয়ামী লীগের সঙ্গে জড়িত অনেক রাজনৈতিক নেতা এবং কর্মী, যাদের কারোর বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ ছিল, সেই ব্যক্তিরাও, তাদেরও ফেরবার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই ফেরার প্রত্যাবর্তনের পরে তারা অনেকেই হয়তো আটক হতে পারেন বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে, এবং সেরকম আটক হলে রাজনৈতিক অস্থিরতা হয়তো কিছুদিনের জন্য আবার বাড়বে। কিন্তু একটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারেক রহমানের সরকার কিন্তু, মানে যেটা মোহাম্মদ ইউনূসের সরকার একটা অনমনীয় মনোভাব শেখ হাসিনার ব্যাপারে তারা নিয়েছিল, সেই মনোভাবটা কিন্তু তারেক রহমানের সরকারের মধ্যে পুরোপুরি আমরা দেখতে পাই না। মানে সেখানে খানিকটা নমনীয়তা রয়েছে এবং শেখ হাসিনা ফেরত গেলে যে কোনো আপত্তি নেই, সেরকম ইঙ্গিতও কিন্তু তারেক রহমানের বিএনপি সরকারের কাছ থেকে পাওয়া গেছে। এবং যে কারণে হয়তো শেখ হাসিনার প্রত্যয় অনেক বেশি যে তিনি দেশে ফিরতে পারবেন এবং দেশে ফিরে আবার রাজনীতিতে যোগ দিতে পারবেন নতুনভাবে, নতুন পর্যায়ে। সেটা কতটা সম্ভব হবে না, সময় নিশ্চয়ই সেটা বলবে। আরেকটা কথা হচ্ছে যে কূটনীতিতে এবং রাজনীতিতে বোধহয় শেষ কথা বলে কখনো কিছু হয় না। এটা ঠিকই যেটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একদিকে ভারত সরকার তারা হাসিনা কার্ডও খেলবে, আবার বিএনপি সরকারের সঙ্গে তারা বোঝাপড়া করবে। এই দুটো কি করে সম্ভব এই কারণে হতে পারে, অসম্ভব নয়। সেটা হয়তো কঠিন কিন্তু অসম্ভব নয়। তো এই কেন সম্ভব হতে পারে, তার কারণ হচ্ছে যে তারেক রহমান সরকার বা বিএনপি দল একটা কিন্তু নতুন অবস্থান নিয়েছিল এই নির্বাচনের আগে থেকে। অর্থাৎ আওয়ামী লীগ যখন নিষিদ্ধ একটা রাজনৈতিক দল এবং যখন শেখ হাসিনা এবং তার সঙ্গী সাথীরা অনেকেই তারা ভারতে নির্বাসিত বা ভারতে আশ্রিত, যাই বলি না কেন, তো সেই অবস্থায় এই যে একটা সেকুলার এবং একটা তুলনায় খানিকটা উদারপন্থী যে রাজনৈতিক পরিসরটা, সেই পরিসরটাকে আস্তে আস্তে দখল করা, দখল শব্দটা যদি কঠিন লাগে, সেই জায়গাটাকে নেওয়া, সেই মনোভাবটা কিন্তু তাদের মধ্যে স্পষ্টতর।
তা যদি হয় তাহলে পরে সেই নরম মনোভাব, উদার মনোভাব যদি দেখাতে হয়, তাহলে শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ দল সম্পর্কেও আগেকার যে কড়া মনোভাব, আগেকার বলতে ইউনূস সরকারের যে কড়া মনোভাব, সেই মনোভাবের থেকে কিন্তু বর্তমান সরকার অনেকটা সরে গেছে। কাজেই সেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার আওয়ামী লীগ দলের সঙ্গী সাথীদের নেতৃত্বের একটা অংশের তাদের প্রত্যাবর্তন, সেটা হয়তো সম্পূর্ণ অসম্ভব নয়। তার পরিণতি কি হবে সেটা পরবর্তী সময়ে আমরা জানতে পারবো। কাজে এই জায়গায় ভারত সরকার দুটো আলাদা আলাদা রাস্তা খোলা রাখতে চেয়েছে। একটা হচ্ছে শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করেন বাংলাদেশে, সেখানে আশু কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, কারণ তাকে ফিরে গেলেও তিনি কতটা রাজনীতিতে অংশ নিতে পারবেন, কতটা নেতৃত্ব দিতে পারবেন, কতটা বিএনপির বিকল্প হিসাবে তার দলকে গড়ে তুলতে পারবেন, তার নেতৃত্বকে পুনরায় গ্রহণযোগ্য করে তুলতে পারবেন, এটা একটা বড় প্রশ্ন। কাজেই সেখানে ভারত সরকার কিন্তু শেখ হাসিনার ওপরে পুরোপুরি ভরসা করতে পারবে না। তাহলে শেখ হাসিনার ওপরে নির্ভরশীলতা কেন? কারণ এটা মনে রাখার দরকার যে শেখ হাসিনা যে দীর্ঘ সময় বাংলাদেশে ক্ষমতায় ছিলেন, সেই সময় এটা অস্বীকার করবার কোনো উপায় নেই, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একটা অন্য শীর্ষবিন্দুতে পৌঁছতে পেরেছিল নানা কারণে। এবং সেই কারণে ভারতের এই যে বন্ধু শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ দল, তার প্রতি যে ভরসা এবং তাদেরকে একটা আশ্বস্ত করা, তাদের আশ্রয় দেওয়া, সেখানে ভারত পিছপা হয়নি। কিন্তু অন্যদিকে যখন আমরা বলছি যে শেখ হাসিনার পক্ষে অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে সেখানে ক্ষমতায় আসা তো সম্ভব নয়, কারণ আমরা দেখেছি যে তারেক রহমানের সরকার সদ্য নির্বাচিত একটা সরকার। কাজে আপাতত তাদের যদি রাজনীতিতে সেভাবে অংশগ্রহণ করতে পারেন, সক্রিয়ভাবে অংশ নিতে পারেন, তাহলেও তাদের বিরোধী দলের ভূমিকার একটা জায়গা, সেই পরিসর তাদের তৈরি করতে হবে যেখানে সরকারিভাবে বিরোধী দল জামাত। ফলে এইখানে একটা নতুন প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে। কাজে এই যে সময়টা, এই সময়ে কিন্তু বিএনপির যে সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের উপরে নির্ভর না করে, তাদের সঙ্গে সহযোগিতা না বাড়িয়ে ভারত সরকারের পক্ষে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নততর করা সেটা কঠিন, এবং যেটা ভারতের পক্ষেও জরুরি, বাংলাদেশের পক্ষেও জরুরি। ভারতের পক্ষে জরুরি এই কারণে, ভারতের বর্তমান যে রাজনৈতিক নেতৃত্ব, তারা অনেক ভালো অন্যান্য জিনিসের চাইতে যেটা বেশি ভালো বোঝেন সেটা হচ্ছে বাণিজ্য। সুতরাং সেই বাণিজ্য বাড়ানো, সেই বাণিজ্যের পরিমাণ বাড়ানো, বিনিয়োগের পরিমাণ বাড়ানো, এইগুলো তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। এবং বিএনপির অতীত ইতিহাস যদি আমরা দেখি, তারা তুলনায় একটি দক্ষিণপন্থী দল এবং বেসরকারি বিনিয়োগ, বিদেশি পুঁজি বিনিয়োগের দিকে তাদের ঝোঁক ছিলই। সুতরাং সেই সুযোগটা বর্তমান ভারত সরকার কাজে লাগাবার চেষ্টা করবে। দ্বিতীয়ত, আমরা দেখব যে ভারতের শুধু বাণিজ্য নয়, এই যে যোগাযোগের যে রাস্তা, সেই যোগাযোগের ক্ষেত্রেও, মানে উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি যে মূল ভূখণ্ডের যোগাযোগ, সেই ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ, এই দুটো তরফে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ সেতু বন্ধনের সুযোগ করে দিতে পারে, যেটা শেখ হাসিনা সরকারের আমলে আমরা দেখেছিলাম শেষ দিকে, যে ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছিল। তাকে যদি এগিয়ে কিন্তু নিয়ে যেতে বাংলাদেশে হয়, যেহেতু আপনি জানবেন যে বাংলাদেশে যেহেতু ভারত বিরোধিতার রাজনীতির প্রতিভূ হিসেবে পুরো মানে বিএনপির বিকাশ, মানে জামাতে ইসলামী যেহেতু সবসময় একটু ব্যাকফুটে থেকেছে 1971-এ তাদের ভূমিকার কারণে, সেখানে ভারতের সঙ্গে খুব বড় ধরনের কোনো চুক্তি করা, সেটা কিন্তু আমরা খালেদা জিয়ার আমলেও দেখেছি। টাটা বিরাট প্রপোজাল নিয়ে গেছে, হয়নি। কিংবা ওই যে কানেক্টিভিটির ক্ষেত্রেও বেগম খালেদা জিয়া নানা সময়েই পিছপা হয়েছেন, বিশেষভাবে ভারতের সঙ্গে এরকম একটা প্রকাশ্য সম্পর্কে তিনি যেতে পারেন নাই। সেটা শেখ হাসিনার সময়ও অনেকভাবে বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু আপনি বলছেন জামাতের চেয়ে তারেক রহমান নমনীয়, ইউনূস সরকারের চেয়ে তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক করার বিষয়ে কিছুটা ওপেন, নমনীয়, সেটার সুযোগ ভারত সরকার নিতে চেয়েছে। সেই নমনীয় হওয়ার সুযোগেই কি ঢুকে গেল বাংলাদেশে? দেখেন, আমার একটা প্রশ্ন, আপনি নিশ্চয়ই জানেন, বিশেষ করে 24শে আগস্টের পর থেকে এগুলো তো খোলামেলা আলোচনা হচ্ছে, যে বাংলাদেশে এত কি করে?
মানে আমাদের অনেক সাবেক বিরাট সেনা কর্মকর্তারা, খুবই উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা ট্রাইব্যুনালে গিয়ে সাক্ষ্য দিয়ে বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে, সেনানিবাসের ভেতরে নাকি এর দফতর ছিল, অফিস ছিল। র এত সক্রিয় কেন বাংলাদেশে? এবং ইউনূস সরকার, মানে এর আগে আমার মনে পড়ে না, হয়তো প্রকাশ্য হয়নি ঘটনাটা, যে শেখ হাসিনার আমলে বা ইউনূস সরকারের আমলে আমি শুনেছি যে প্রধান ঢাকা চলে গেছেন, প্রধান চীন যাচ্ছেন, চীন থেকে আবার ঢাকা পৌঁছে যাচ্ছেন। ভারতীয় গোয়েন্দাদের বাংলাদেশে এত কাজ কি? এবং বিএনপি সরকার নমনীয় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে, সে সুযোগেই আবার ঢুকে পড়েছে বাংলাদেশে, নাকি সব সময় থাকে আমাদের সেনানিবাসের ভেতরেও থাকে? সেনানিবাসের ভেতরে থাকে কিনা সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, কারণ আমার কাছে সেই ধরনের কোনো প্রমাণ নেই। কিন্তু ভারতের গোয়েন্দারা ভারতের প্রতিবেশী দেশ এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশেই তারা কাজ করেন এবং তারা তথ্য সংগ্রহের চেষ্টা করেন, যেটা কূটনীতিতে সাহায্য করে, দ্বিপাক্ষিক সম্পর্কের তার পুনর্গঠনের ক্ষেত্রেও সাহায্য করে। এবং সেটা ভারতবর্ষের গোয়েন্দারা নয়, পৃথিবীর যে কোনো দেশের গোয়েন্দারা, সেটা আমেরিকা, রাশিয়া, চীন, যে কোনো দেশের গোয়েন্দারাই তারা অন্যান্য দেশেও কাজ করেন। সুতরাং এইটা তাদের কাজের মধ্যে পড়ে এবং সেই কাজের সূত্রে স্বাভাবিকভাবেই তারা রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্ব বা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের সকলের সঙ্গেই তারা যোগাযোগ রাখার চেষ্টা করেন। এটাই গোয়েন্দাদের কাজের মধ্যে পড়ে। কাজেই সেটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। হ্যাঁ, যেটা আপনি প্রশ্ন তুলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে ভারত বিরোধী যে মনোভাব যেটা বাংলাদেশে অনেকের মধ্যে রয়েছে, যেটা জামাত অনেক বেশি সেটাকে উৎসাহিত করবার চেষ্টা করেছে এবং বিএনপিও অতীতে বেগম খালেদা জিয়ার সরকারের আমলে ভারত বিরোধী মনোভাবকে অনেক বেশি তাকে উৎসাহিত করার চেষ্টা করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমানের বিএনপি সরকার অন্যরকম অবস্থান কতটুকু নিতে পারে। একটা জিনিস হচ্ছে যে তারেক রহমানের সরকার কিন্তু, তিনি বেগম খালেদা জিয়ার পুত্র হতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি অনেকটা, যে খানিকটা খোলা মনে তিনি চলবার চেষ্টা করছেন। কারণ যেভাবে এই শেখ হাসিনা সরকার উৎখাত হওয়ার পরে, আচমকা উৎখাত হওয়ার পরে, তারপরে বাংলাদেশের সরকার এবং তার সঙ্গে অর্থনীতি, সমাজ সবটাই নানাভাবে বিপর্যস্ত হয়েছে। বাংলাদেশের যে বস্ত্র শিল্প, পোশাক শিল্প, যেটা বাংলাদেশের অর্থনীতির একটা বড় স্তম্ভ, সেই অর্থনীতিও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই বাংলাদেশ সরকার, যে সরকারি ক্ষমতায় থাকুক, জামাত থাকলে কি হতো আমরা বলতে পারি না, কিন্তু যে কোনো সরকার যাদের সেই ধরনের যুক্তিবাদিতা রয়েছে, তারা কখনোই বাংলাদেশের অর্থনীতির নতুন করে কোনো ক্ষতি চাইবেন না। কারণ বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট অগ্রগতি করছিল এবং পোশাক শিল্পের কারণে এবং অন্যান্য আরো কারণে বাংলাদেশ একেবারে, যারা গরিব দেশ, সেই স্তর থেকে বাংলাদেশ অনেকটাই উন্নীত হয়েছিল। সেটা নিয়ে আন্তর্জাতিক মহলের একাধিক রিপোর্টে উল্লেখ রয়েছে। কাজেই সেই অগ্রগতিকে যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে কিন্তু কতগুলো গোঁড়ামি, কতগুলো আগেকার ধ্যান ধারণা নিয়ে কোনো দেশের পক্ষে থাকা সম্ভব নয়। কাজেই আমরা বলছিলাম যে ভারতের বাংলাদেশকে কেন দরকার, যেখানে আমি কানেক্টিভিটির কথা বলছিলাম, ভারতের যে পূবে তাকাও নীতি বা পরবর্তীকালে অ্যাক্ট ইস্ট পলিসি, সেখানেও বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এটা ভারত সরকার জানে। কিন্তু উল্টো দিক থেকে যদি বাংলাদেশের স্বার্থের কথা ভাবা যায়, তাহলে বাংলাদেশেরও অনেকগুলো বিষয় আলোচনার আছে ভারতের সঙ্গে, যেগুলো কোনো সরকার চোখ বন্ধ করে থাকতে পারে না। যেমন যে 54টা নদী ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত হচ্ছে, সেই নদীর জল বন্টন নিয়ে যে আলোচনা এবং সেগুলো নিয়ে যে সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান করা দরকার, সেটা বাংলাদেশের স্বার্থে আরো বেশি দরকার। কাজেই বাংলাদেশ সেই আলোচনাকে আরো পিছিয়ে রাখতে কখনোই চাইবে না। দুই হচ্ছে, ভারত এবং বাংলাদেশ বাণিজ্যের মধ্যে, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে যে বাণিজ্যিক ঘাটতি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সেই দ্বিপাক্ষিক বাণিজ্যের ঘাটতি কি করে পূরণ করা যায়, সেটাও কিন্তু বাংলাদেশের অন্যতম প্রধান উদ্দেশ্য হবে। ফলে অর্থনৈতিক কারণে এবং রণকৌশলগত কারণে এবং নিজেদের অস্তিত্বের, নিজেদের পরিচিতির প্রয়োজনে সেখানে কিন্তু বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করবে। এবং মনে রাখতে হবে যে যখন বেগম খালেদা জিয়া এর আগে ক্ষমতায় ছিলেন, তারপরে বিশ্ব রাজনীতি, আঞ্চলিক রাজনীতির অনেক পরিবর্তন হতে আরম্ভ করেছে এবং সেখানে আমরা দেখতে পাই যে একটা সময় যে বিশ্বায়ন, যে
একটা বেসরকারীকরণ, এই যে একটা প্রবাহ চলছিল 80-র দশকের মধ্যবর্তী সময় থেকে 90-এর দশক জুড়ে, তারপরে কিন্তু একটা বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, সেই প্রবণতা আমরা দেখেছি, যেখানে আমেরিকাও বলছে যে তাদের স্বার্থ আগে, ভারতও বলছে তার স্বার্থ আগে। এই নতুন প্রবণতাগুলো দেখা গেছে। কিন্তু এই নতুন প্রবণতায় যেটা অত্যন্ত জরুরি, যেটা ভারত এবং বাংলাদেশ সম্ভবত উভয় পক্ষই বোঝে, সেটা হচ্ছে ইতিহাসের চাইতে ভূগোলটা বোধহয় আরো বেশি তাৎপর্যপূর্ণ। কারণ ভারত এবং বাংলাদেশ যে প্রতিবেশী রাষ্ট্র, এটাকে কখনো এই দুটো দেশের নেতৃত্ব, যে নেতৃত্বই থাকুন না কেন, তাদের মধ্যে যতই বৈরিতা কাজ করুক না কেন, সেটা তাদের পক্ষে অগ্রাহ্য করা অসম্ভব। ঐতিহাসিক যে ঘটনাবলী, ঐতিহাসিক যে বৈরিতা, ঐতিহাসিক শত্রুতা, ভুল বোঝাবুঝি, এগুলোকে পাশে সরিয়ে রেখে যদি আগে এগোনো না যায়, আগামী দিনের পদক্ষেপ না করা যায়, তাহলে এই যে ভৌগোলিক অবস্থানের সুবিধা, সেই সুবিধা দুটো দেশের কেউই নিতে পারবে না। এবং এই ভৌগোলিক অবস্থানকে পরিবর্তন করার কোনো জায়গা নেই। কেউ কারোর প্রতিবেশীকে পাল্টাতে পারে না। সুতরাং এইটা এখানে এই কথাটা গতকালকে দীনেশ ত্রিবেদীও মনে করিয়েছেন। তিনি তো রাজনীতিবিদও বটে এবং বেরিয়েও বলেছেন যে একরকম এক জনপ্রতিনিধি আরেক জনপ্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে বেরোলেন, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে তিনি এটা বলেছেন। এবং দীনেশ ত্রিবেদী বলেছেন এমন কিছু নাই যেটা দুদেশের প্রধানমন্ত্রী বসে সমাধান করতে পারবে না। কিন্তু ভারত তো শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না, মানে সেটা তো একরকমের স্পষ্ট তাদের এখন পর্যন্ত আচরণে, কারণ আসলে কোনো স্পষ্ট জবাবই দেয় না প্রত্যর্পণ বিষয়ে। শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আপনি বলছেন বটে যে জামাত আর বিএনপি আর একসাথে নাই, কিন্তু একসাথেই তো তারা সাজিয়ে গুছিয়ে সংসদটা করেছে। শেষ পর্যন্ত তো আর আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশ নিতে দেয় নাই। তাহলে তাদের এই সাজানো গোছানো সংসার বা সংসদ, সেটা তারা ভাঙবে কেন শেখ হাসিনা আওয়ামী লীগকে ঢুকতে দিয়ে? এবং জামায়াতে ইসলামী এবং আমাদের যে তরুণ নেতারা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি, তারা স্পষ্ট করে বলেছেন আগে প্রত্যর্পণ হতে হবে, তারপর ভারতের সাথে সম্পর্ক ভালো হতে হবে। এবং এদের অনেক বিশ্লেষক বলছেন, আপনি রাজনৈতিক পরিবর্তনের কথাও বলছেন, যে ভারত লাগবে কেন, এখন তুরস্ক, চীন এদের সঙ্গে সম্পর্ক করার যুগ চলে এসেছে। তো এই পরিস্থিতিতে আসলে শেখ হাসিনার প্রত্যর্পণে প্রধানমন্ত্রী মোদী রাজি হবেন না, আর প্রধানমন্ত্রী তারেক রহমান সেই দিল্লিতেই যাবেন, এটা তো তাকে রাজনৈতিকভাবে মহাবিপদে ফেলে দেবে। না, তারেক রহমান এখনই বলা যাচ্ছে না যে সেপ্টেম্বর মাসে ব্রিক্স সম্মেলনে, শীর্ষ সম্মেলনে তিনি ভারতবর্ষে আসবেন কিনা, সেটা সেই সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়। কিন্তু যে কথাটা আসে যে চীন আছে, তুরস্ক আছে, পাকিস্তান আছে, অনেক দেশই আছে যাদের সঙ্গে নিশ্চয়ই তারেক রহমানের সরকার, তারা অনেক বেশি ঘনিষ্ঠতা বা অনেক বেশি সুসম্পর্ক তৈরি করবার চেষ্টা নানাভাবে করছেন। এবং বিশ্ব রাজনীতিতে একাধিক দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করাটাই স্বাভাবিক। ভারত সরকারের পক্ষ থেকেও যদি দেখা যায় যে ভারত একটা সময় জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা ছিল, আজকে সেই ভারত সরকার মাল্টি অ্যালাইনমেন্ট পলিসিতে বিশ্বাস করে। সুতরাং বিভিন্ন দেশের সঙ্গে তারা বোঝাপড়া তৈরি করে। আমেরিকার সঙ্গেও যেমন একরকমের বোঝাপড়া, অন্যদিকে রাশিয়ার সঙ্গেও তারা বোঝাপড়া রাখে, ইরানের সঙ্গেও তাদের নানা কারণে, সেটা জ্বালানির কারণে, অন্যান্য কারণে তাদের বোঝাপড়া রাখতে হয়। এবং চীনের সঙ্গেও ভারতের সম্পর্ক অন্য কারণে সেটাও কিন্তু উন্নততর হওয়ার দিকে। কাজেই রাজনীতিতে আমি যেটা আগেই বললাম, রাজনীতি বা কূটনীতিতে শেষ কথা কিছু নেই। এটা ঠিক যে জামাত এবং বিএনপি তারা যে একটা অন্য ধরনের সংসার পেতে বসেছেন, যেটা আওয়ামী লীগকে কার্যত বহিষ্কার করে তাদের পক্ষে এই জিনিসটা সম্ভব হয়েছে। সুতরাং আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করলে সেখানে আবার একটা অস্থিরতা তৈরি হতে পারে। থাকছে প্রত্যর্পণের প্রশ্ন। প্রত্যর্পণের প্রশ্ন আদৌ উঠবে না যদি আজকে শেখ হাসিনা যে ধরনের বিবৃতি দিচ্ছেন যে তিনি এই বছরের মধ্যে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। তো তিনি নিজেই যদি স্বইচ্ছায় প্রত্যাবর্তন করেন, তাহলে ভারত সরকারের ওই প্রত্যর্পণের দায় সেটা থাকবে না। সুতরাং সেদিক থেকে মানে একদিকে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সুতরাং শেখ হাসিনা যদি স্বইচ্ছায় তিনি ভারতবর্ষ থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, তাহলে প্রত্যর্পণের প্রশ্ন নেই। এবং সেক্ষেত্রে তারেক রহমান বা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যারা আজকে প্রভাবশালী, আওয়ামী লীগ বাদে, তাদেরও কিন্তু অভিযোগের মাত্রাটা অনেক বেশি স্তিমিত হবে।
হওয়ার, সেটা নতুন রাজনৈতিক জটিলতা উত্তেজনা তৈরি করতে পারে যে তাদের ভবিষ্যৎ এটাই কি কি হবে। ভারত সরকারের প্রত্যাশা? এটাই ভারত সরকারের প্রত্যাশা এবং এ কারণেই শেখ হাসিনার এই ঘোষণা দেওয়ার, এটাই কি মানে হাসিনা কার্ড ভারতের, যে এখন তো আর প্রত্যর্পণের কথা উঠছেই না, প্রত্যাবর্তনই তো করতে চাইছেন, কিন্তু বাংলাদেশ সরকার তো বলছেন যে ভারত প্রত্যর্পণ করুক, এটা তারা চান। কিন্তু আমি যেটা বলছি যে ভারতের প্রত্যর্পণ করার কোনো প্রশ্ন থাকবে না যদি শেখ হাসিনা নিজে থেকেই বাংলাদেশে ফিরে যান। সুতরাং সেক্ষেত্রে তো আর প্রত্যর্পণের প্রশ্ন থাকছে না। আর একটা ঘটনা ঠিকই যে সবসময় এই যে শেখ হাসিনাকে শুধু হাসিনা কার্ড হিসেবে ভারত সরকার ব্যবহার করছে, এটা মনে করারও কোনো সঙ্গত কারণ নেই। তার কারণ হচ্ছে যে আমার পুরনো যে বন্ধু, যে মিত্র, যার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, স্বাভাবিকভাবেই সেই নেতৃত্বকে আমি সম্পূর্ণ অগ্রাহ্য করতে পারি না, অস্বীকার করতে পারি না। সেটা এক ধরনের বিশ্বাসঘাতকতা। সুতরাং এই বিশ্বাসঘাতকতায় ভারত যায়নি। সেখানে ভারত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দলের বহু নেতাকে তারা আশ্রয় দিয়েছেন ভারতের মাটিতে, অফিসিয়ালি না দিলেও তারা কার্যত এখানে আছেন ভারতবর্ষে। এবং তারা শেখ হাসিনা ফিরলে এটাও ধরে নেওয়া যায় যে তারাও অনেকে দেশে ফিরবেন। এখানে অনেকের নামেই অভিযোগ আছে, যেটা আমি আগেও বলেছি। এবং তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের কিভাবে বিচার হবে, কতটুকু সেখানে আইনের শাসনের তারা সুযোগ পাবেন, সেটা তো বাংলাদেশ সরকার ঠিক করবে। কারণ সেটা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম সরকারের, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কিন্তু তার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে যে ভারত সরকারের পক্ষ থেকে যখন প্রতিনিধিরা যান, ভারতের রাষ্ট্রদূতই দেখা করুন আর সেখানে গোয়েন্দা দপ্তরের প্রধানই দেখা করুন, তখন তাদেরও কিছু আলাপ আলোচনার মধ্যে তারাও নিশ্চয়ই বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে, সরকারের যারা গুরুত্বপূর্ণ পদাধিকারী তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তারাও কতগুলো অবস্থান পরিষ্কার করতে চান এবং তারাও কতগুলো বিষয় হয়তো বোঝাতে চান বাংলাদেশ সরকারকে। এটা সবসময় চাপ দেওয়া নয়। যে কারণ একটা কথা যেটা আমাদের ভারতবর্ষের রাষ্ট্রদূত বলেছেন দীনেশ ত্রিবেদী, সে কথাটা একেবারেই খাঁটি, যে মানে দ্বিপাক্ষিক সম্পর্কে, রাজনৈতিক আলোচনায় সেখানে কিন্তু আলাপচারিতার কোনো বিকল্প নেই। অন্য মানে একেবারে উল্টো দিকের অবস্থান হচ্ছে যুদ্ধ। যুদ্ধ পৃথিবীর কোনো দেশের কাছেই কাম্য নয়, অভিপ্রেত নয়। সে যুদ্ধের কোনো কারণও নেই ভারত এবং বাংলাদেশের মধ্যে। যদি ইউনূস সরকারের আমলে সেরকম একটা কথাবার্তাও উঠে এসেছিল, যেটা 1971 থেকে কোনো কালে ওঠেনি, একেবারেই অভূতপূর্ব। কাজেই উল্টো দিকটা যেটা, সেটা হচ্ছে যে আলাপচারিতার মধ্য দিয়ে এমন কোনো সমস্যা থাকতে পারে না, সেটা নদীর জল বন্টন সংক্রান্ত, সেটা অন্যান্য বাণিজ্য সংক্রান্ত, বিনিয়োগ সংক্রান্ত, বাণিজ্যিক ঘাটতি সংক্রান্ত, যেটা মেটানো যায় না, এমনটা কিন্তু হতে পারে না। কাজেই সেদিক থেকে দেখতে গেলে ভারত সর্বতোভাবে তার মতন করে তার স্বার্থ বজায় রেখে সে চেষ্টা করছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বোঝাপড়া করতে, এবং অন্যদিকে শেখ হাসিনা যাতে সরাসরি বিপদে না পড়েন সেই ব্যাপারটাও তার স্বার্থ, তার দলের স্বার্থ, তার দলের নেতৃত্বের স্বার্থ, সেটাকে বজায় রেখে, মানে দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে কি করে ভারতের স্বার্থ এবং ভারতের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কি করে উন্নততর করা যায়, কি করে স্বাভাবিক করা যায়, পুরনো জায়গায় কতটা ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা কিন্তু নয়াদিল্লির আছে এবং থাকবে বলেই মনে হয়। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী।